ভারতের প্রত্যাঘাতের পাল্টা শর্ট রেঞ্জ তেজস্ক্রিয় বোমা তৈরি করছিল পাকিস্তান। গোপন তথ্য হাতে আসতেই পাল্টা প্রত্যাঘাত। এই বিষয়ে আরো বিস্তারিত ঠিক কি তথ্য কি আপডেট আমাদের রয়েছে, সরাসরি যাব নিউজ রুম থেকে। সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন চিফ রিপোর্টার আমাদের সঙ্গে। সত্যজিৎ, গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তুমি জানাচ্ছিলে যেভাবে ভারতের তরফ থেকে আমরা প্রত্যাঘাতের ছবিটা দেখেছি, একদমই সঠিক। তারপর অতগুলো প্রশ্ন আমাদের সামনে আসছে, কারণ তুমি শুনবে রাস্তাঘাটে প্রায় আমরা শুনছি যে S-400 কথা শুনতে পাচ্ছি, S-400 বা নির্দিষ্টভাবে আমাদের আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম, এই সমস্ত বিষয়গুলো শুনতে পাচ্ছি। কিন্তু এগুলো শুনছি যেমন, কিন্তু আমাদেরকে এই প্রশ্নটা আমাদের প্রত্যেকের মধ্যে উঠে আসা উচিত যে অপারেশন সিঁদুর হওয়ার পরে আলটিমেটলি কি পাকিস্তান তারা সঠিক পথে চলে আসবে? কারণ পাকিস্তান সঠিক পথে আসতো তাহলে তো পুলওয়ামা জেলায় ত্রালে যে ছবি আমরা দেখছি, সকাল থেকে সেনা এবং জঙ্গির লড়াই চলছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পাক সেনাকর্তা কিছু আগে লস্কর তৈবার বাড়িতে গেছে। অর্থাৎ পাকিস্তান জেহাদের পথ থেকে কোনো দিন সরবে না। পাকিস্তানের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে জেহাদ এবং ভারতের তীব্র বিরোধিতা। পাকিস্তানের জন্ম সেই কারণেই হয়েছিল এবং নির্দিষ্টভাবে আমাদেরও একটা ব্যাপারে খুব অ্যালার্ট হওয়ার প্রয়োজন আছে। কারণ এই যে বড় লড়াইটা আমাদের সেনাবাহিনী করলো, তারপর এই লড়াই শুরুর প্রথম থেকেই আমাদের দেশের মধ্যে একটা বড় অংশ তারা মনে করতে শুরু করলেন যে সেনাবাহিনী কিচ্ছু করছে না। এবং সেই কারণে নির্দিষ্টভাবে ফলো করলে দেখা যাবে যে বিভিন্ন যে ক্লিপিংগুলো নিয়ে আমাদের যে গণমাধ্যমের ক্লিপিংগুলোকে ব্যবহার করে পাকিস্তানের যে ফেক নিউজ সেন্টার তারা একটা ইকো ওয়্যার সিস্টেম তৈরি করলো, যেটা আমাদের গোয়েন্দারা জানতে পারলেন। এবং সেই ক্লিপগুলো আমাদের বিভিন্ন সোশ্যাল সাইটে দেওয়ার পরিপ্রেক্ষিতে প্রথমে আমরা মনে করছিলাম যে আমাদের সেনাবাহিনী কিছুই করছে না, এই ধারণা আমাদের তৈরি হয়েছিল এবং গণমাধ্যমকেও আমরা কাঠগড়ায় তোলা হয়েছিল। এবং সেনাবাহিনীর তরফে কখনো দাবি করা হয়েছে যে আমরা কিছু করিনি? একদমই নয়। কারণ আমাদের যে কোনো কারণ পাকিস্তানের সঙ্গে এর পরবর্তী ক্ষেত্রেও অনেক বড় যুদ্ধ হতে পারে, অনেক বড় প্রত্যাঘাত হতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে এখন যেহেতু ওয়ারফেয়ার চেঞ্জ হয়েছে, পাকিস্তানের যে ISI নিয়ন্ত্রিত যে ফেক যে নিউজ সেন্টার তারা বানায় এবং তার মাধ্যমে যে ইকো ওয়্যার সিস্টেম, যেটাকে ইতিমধ্যে ভারতের তরফে গোয়েন্দারা ডিকোড করতে পেরেছেন, সেই তথ্যগুলোকে ভুলভাবে আমাদের কাছে পৌঁছানো হয় যাতে আমাদের সেনাদের আমাদের মনোবল ভেঙে যায়। এটাও ওয়্যার সাইকোলজির মধ্যে পড়ে যায়, এটাও বোঝার জায়গা আছে। এবং তিনি তোমাকে বলবো যে দিল্লিতে কিছু হচ্ছে কি, কারণ তোমাকে বলে রাখবো যে তালিবানের যে অন্যতম বড় নেতা এবং সেখানকার স্বরাষ্ট্র এবং প্রতিরক্ষা দপ্তরের দায়িত্বে রয়েছেন মোল্লা মোহাম্মদ সদর, এই মোল্লা মোহাম্মদ সদরের যে ছবি আমরা স্ক্রিনে রাখবো, তিনি এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন বলে বিভিন্ন সূত্র আমাদের কনফার্ম করছে। তিনি শুধু নেই, তিনি 3রা মে থেকেই দিল্লিতে আছেন। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তালিবানের শীর্ষ নেতা এবং মন্ত্রী তিনি 3রা মে থেকে দিল্লিতে আছেন, যখন আমাদের সঙ্গে পাকিস্তানের দ্বৈরথ মারাত্মক পর্যায়ে চলছে, প্রত্যাঘাত চলছে, সেই সময় তালিবানের শীর্ষ নেতা দিল্লিতে। এই বিষয়টা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এবং তার পাশাপাশি যে ছবিটা উঠে আসবে, যে প্রশ্নটা উঠে আসছে যে এই যে প্রত্যাঘাত এবং অপারেশন সিঁদুর, এর মধ্যে দিয়ে একটা বিষয় উঠে আসে যে কেন কারণ ভারতের বিভিন্ন তথ্য, বিভিন্ন যে ওপেন সোর্স যে ইন্টেলিজেন্স তারা কনফার্ম করছে যে কিরানা হিলসে একটা মারাত্মকভাবে হিট হয়েছিল এবং সেটা নির্দিষ্টভাবে যে আমাদের সুপারসনিক মিসাইলের তরফেই এই হিটটা হয়েছিল। যে প্রশ্নটা কেন উঠে আসছে যে কিরানা হিলসটা কেন, কিরানা হিলসে হিটের কারণটা কি? এত জায়গা ছিল, তুমি দেখবে যে ভারতের সেনাবাহিনীর তরফে নির্দিষ্টভাবে যে প্রথম যে আঘাতের কথা বলা হয়েছিল সেটা ছিল সরগোদা এয়ারবেস। খুব গুরুত্বপূর্ণ বিষয় যে পাকিস্তান কোনো শর্ট রেঞ্জ অত্যন্ত তেজস্ক্রিয় বোমা সম্পন্ন কিছু মিসাইল কি রেডি করছিল সেখানে, যেটা ভারতীয় গোয়েন্দারা জানতে পেরেছিলেন অনেক আগে থেকেই। যে কারণে ভারতকে বাঁচানোর জন্যই আমরা প্রথম সরগোদা যে এয়ারবেসে আঘাত করি। এবং তুমি দেখবে যে ভারতের সেনাবাহিনীর তরফে যে প্রেস রিলিজ করা হচ্ছিল তাতে সরগোদা এয়ারবেসের নাম একেবারে প্রথম দিকেই ছিল। কেন সরগোদাকে বেছে নেওয়া হয়েছিল? কেন কিরানার নাম এই প্রথম আসলো, যেটা অত্যন্ত গোপনে পাকিস্তান লুকিয়ে রেখেছিল বিশ্বের সবার চোখের অলক্ষ্যে? এই প্রত্যাঘাতের মধ্যে এবং অপারেশন সিঁদুরের মাধ্যমে সেই ছবিটা উঠে আসলো। অনেকগুলো তথ্য আমাদের সামনে আসছে, গোয়েন্দাদের রিপোর্ট আসছে। আমরা সেই তথ্যগুলো আমরা কেউ নির্দিষ্টভাবে অ্যাটমিক এনার্জি বা আমরা অ্যাটমিক বা নিউক্লিয়ার সায়েন্টিস্ট নই, এটা ঠিক, কিন্তু যে তথ্যগুলো আসছে গুরুত্বপূর্ণ।
এই যে কিরানা হিলস, এটা যেমন পাকিস্তানের একেবারে শেষ অংশে হিন্দুকুশ পর্বতের কোলে, একই সঙ্গে কিরানা হিলসকে ঘিরে রেখেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডি, এটা দিয়ে ঘেরা রয়েছে। এবং তোমাকে বলবো এই সূত্রতা বা এই যে 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 তথ্যগুলো একটু পিছিয়ে গিয়ে যদি দেখে নিই, তাহলে 1983 থেকে পাকিস্তান বুঝতে পারে তাদের যে অ্যাটমিক পাওয়ার বা নিউক্লিয়ার পাওয়ার লাগবে, যে কারণে এই কিরানা হিলসের ওই অংশে তারা প্রথম তাদের নির্দিষ্টভাবে যেটাকে বলা হয় যে সাব ক্রিটিক্যাল টেস্ট শুরু করে। এই সাব ক্রিটিক্যাল টেস্টটা বুঝে নিতে হবে, দর্শকদের বোঝার জন্য বলছি। এই টেস্টটায় কোনো আণবিক বা পরমাণু বিস্ফোরণ হয় না, কিন্তু নির্দিষ্টভাবে কন্ট্রোলড ওয়েতে বোঝা যায় যে আমার হাতে কী পাওয়ার আছে। এই সাব ক্রিটিক্যাল টেস্ট 10খানা পাকিস্তান করে ফেলে 93 সালের মধ্যে, এবং তারপর তারা বোঝে যে শর্ট রেঞ্জ, এবং বুঝতে হবে ভারতের দৃষ্টিভঙ্গি সারা বিশ্বকে নিয়ে থাকে, আমরা বিশ্বের বিভিন্ন ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে কাজ করি, কিন্তু জেহাদের দেশ পাকিস্তান তাদের সমস্ত অস্ত্র তৈরি করে ভারতের বিরুদ্ধে সানানোর জন্য। পাকিস্তান বুঝতে পারে যে আমাদের শর্ট রেঞ্জ একটা আণবিক অর্থাৎ পরমাণু অস্ত্রের প্রয়োজন, যে কারণে এই কিরানা হিলসের যে পার্শ্ববর্তী অংশে তুমি দেখবে, আমি নাম করে বলে দিচ্ছি, যে কিরানা হিলসকে ঘিরে ওরা 4টে ওদের নির্দিষ্ট যে নিউক্লিয়ার পয়েন্টকে বানায়, স্ট্র্যাটেজিক পয়েন্টকে বানায়। সেগুলো হলো, নাম বলছি, কবুতা রিসার্চ ল্যাব, এখানে ওরা ইউরেনিয়াম তৈরি করতো বা এনরিচ করতো। এগুলো হচ্ছে কোনো পরমাণু যখন বিস্ফোরণ হয় সবথেকে বেশি ইউরেনিয়ামকে প্রয়োজন হয়। এর পাশাপাশি কুশাব নিউক্লিয়ার কমপ্লেক্স, এখানে প্লুটোনিয়ামকে এরা এনরিচ করতো, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা পার্টিকেলস এই পরমাণুর জন্য। এবং তার পাশাপাশি আরও 2টি কেন্দ্র রয়েছে, এবং এগুলোকে ক্যারি করার জন্য একটা এয়ারবেস তো প্রয়োজন। সেই কারণে সারগোদা এয়ারবেস তৈরি করা হলো এই কিরানা হিলসের ঠিক 20 থেকে 22 কিলোমিটারের মধ্যে। এবং এখানে F-16, মিরাজ 3, মিরাজ 4 এগুলোকে রাখা হতো, তার কারণ এগুলো নিউক্লিয়ার ওয়েপেনকে ক্যারি করতে পারে। এবার যে বিষয়, পাকিস্তান কখনোই এই নিউক্লিয়ার যে আর্মসগুলোকে এক জায়গায় আনতো না। ওদের আশঙ্কা ছিল যে ভারতের চোখে পড়লে বড় কোনো সমস্যা হতে পারে। তাই ওরা করলো কি, যেটা তথ্য গোয়েন্দারা বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পারছি, কিরানা হিলস যেখানে এই লাস্ট যে সুপারসনিক যে মিসাইল অ্যাটাক হয়েছে বলে বিভিন্ন তথ্য কনফার্ম করছে, সেখানে এই পাহাড়ের গুহায় ওরা যে পদ্ধতি ফলো করে পরমাণু বোমার ক্ষেত্রে ডিম্যাট প্রসেস, এই ডিম্যাট প্রসেসের মধ্যে ওরা রাখলো, অর্থাৎ পরমাণু বোমার ক্ষেত্রে তার যে ওয়্যার হেড সেটাকে পাহাড়ের একদিকে রাখলো এবং তার যে ডেলিভারি সিস্টেম সেটাকে আর একদিকে রাখলো, কিন্তু পুরোটাই রইল এই কিরানা হিলসের মধ্যে। এবং দর্শকদের বোঝানোর স্বার্থে বলবো যে নির্দিষ্টভাবে এখান থেকে যে তথ্য আসা শুরু করেছিল যে এই সারগোদা এয়ারবেসে একটা নতুন করে মুভমেন্ট আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট দেখতে পারলো, কারণ সারগোদা এয়ারবেসেই রয়েছে নির্দিষ্টভাবে ওদের এলিট ফোর্স, যেটা পাকিস্তান আর্মির, যারা যে কোনো নিউক্লিয়ার বোমকে সেফগার্ড দিয়ে একদম ডেলিভারি অর্থাৎ যেখান থেকে ওরা চার্জ করবে সে পর্যন্ত নিয়ে যায়, এবং যাতে কিরানা হিলসকে কেউ কোনো টার্গেট না করতে পারে সে কারণে পাকিস্তান যেটা করেছিল, কিরানা হিলসের চারিদিকে একটা নির্দিষ্টভাবে চাইনিজ যে এয়ার ডিফেন্স সিস্টেম HQ-9 সেটাকে বসিয়ে দিয়েছিল। এছাড়াও ইলেকট্রনিক ওয়ারফেয়ারকে ইনস্টল করে দিয়েছিল, যাতে কোনোভাবেই কোনো এয়ারক্রাফট সেটাকে ডিটেক্ট করতে না পারে, অর্থাৎ কিরানা হিলসের ভিতরে অ্যাকচুয়ালি কী হচ্ছে। এবং এই পহেলগাঁও যে আক্রমণ, নারকীয় আক্রমণ, তারপর প্রত্যাঘাতের পর আমরা যেটা জানতে পারছি, বিভিন্ন সূত্র কনফার্ম করছে, এই কিরানা হিলস এবং এই যে নির্দিষ্টভাবে স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট তাদের পারমাণবিক কেন্দ্রগুলোর মধ্যে তারা কিছু নতুন কার্যবিধি শুরু করেছিল, যেটা বলা হচ্ছে শর্ট রেঞ্জের আণবিক অস্ত্র এক জায়গায় আনার চেষ্টা করছিল। এই তথ্য আমাদের গোয়েন্দারা জানতে পারেন, ভারতের ক্ষেত্রে মারাত্মক হতে পারত। সেই কারণে প্রথমে আমাদের লক্ষ্য ছিল সারগোদা এয়ারবেস, আমরা সেটা জানি। সারগোদা এয়ারবেসের ওপরে যে হ্যাঙ্গারগুলো ছিল সেগুলোকে বুলেট প্রুফ করা হয়েছিল, ব্লাস্ট প্রুফ করা হয়েছিল, তার মধ্যে F-16 এবং অন্যান্য এয়ারক্রাফটগুলো রাখা হতো, কিন্তু সেগুলোকেও বিনষ্ট করা হয়েছে, আমরা করেছি এবং স্যাটেলাইট ইমেজ দেখিয়েছি। এখানে বলে রাখা প্রয়োজন, আমরা সিন গ্রাফিক্সে দেখাবো, যখন সারগোদা এয়ারবেসে এই নির্দিষ্টভাবে আমাদের ব্রহ্মোস মিসাইল আমরা নিক্ষেপ করি আমাদের সুখোই থেকে, এবং আফগানিস্তানের আকাশ থেকে আমরা এখনই সম্ভবত তাই, কারণ আফগানিস্তানের মন্ত্রী এখানে বসে আছেন, তাদের আকাশসীমা আমরা ব্যবহার করেছি বলে আমরা বিভিন্ন সোর্স আমাদের কনফার্ম করছে। এবং
নির্দিষ্টভাবে তখন বোধহয় ওই সারগোদা এয়ারবেস থেকে কোনো একটা সুপারসনিক মিসাইল ছিটকে গিয়ে হয়তো পড়ে কিরানা হিলসে, কারণ শর্ট রেঞ্জ যেহেতু মাত্র 22 কিলোমিটারের মধ্যে, এবং বিধ্বস্ত হয়ে যায় পাকিস্তানের এই পয়জন, এই আণবিক শক্তি। এবং নির্দিষ্টভাবে এই মুহূর্তে পাকিস্তানের ওই অংশে যে তথ্য বিভিন্ন সোর্স কনফার্ম করছে তেজস্ক্রিয়তা দেখা গিয়েছে, যে কারণে ইজিপ্ট থেকে, আমি নাম বলে দেবো, ইজিপ্টের যে স্পেশাল ফ্লাইট EGY 1916 তারা বোরন 10 নিয়ে এসে ওই চত্বরের যে তেজস্ক্রিয়তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে বলে বিভিন্ন সোর্স আমাদের কনফার্ম করছে। পাকিস্তান কত মিথ্যা কথা বলেছে এবং পাকিস্তান ভারতীয়দের মনোবল ভাঙার চেষ্টা করেছে তাদের ফেক নিউজ এবং ইকো ওয়্যার সিস্টেমের মাধ্যমে, সেটা খোলসা করছেন একজন পাকিস্তানের নাগরিক, একজন পাকিস্তানের জার্নালিস্ট। কি বলছেন তিনি, তিথি একবার চট করে শুনিয়ে দেবো দর্শকদের। विजुअल एविडेंस इस पूरी प्रेस कॉन्फ्रेंस में एक तस्वीर नहीं दिखाई गई कि हमारा कोई फतह मिसाइल भारत के किसी जगह लगाओ, नॉट अ सिंगल पिक्चर। बाबर जैसे एडवांस क्रूज मिसाइल क्यों इस्तेमाल नहीं किए? जो टमाहाक क्रूज मिसाइल जो अमेरिकन था उसका एडवांस वर्जन है, हमने बकौल नवाज शरीफ उसको कॉपी किया था। पर क्रूज मिसाइल एक एडवांस मिसाइल, हमने ये क्यों नहीं इस्तेमाल किया? ऐसा हथियार होना चाहिए था जो हम इस्तेमाल करते, जो हमें विजुअल कंफर्मेशन तो देता कि हमने भारत की कौन सी जगह टारगेट की है। अब हमारे पास कोई सबूत नहीं है कि हमने भारत की कितनी। নির্দিষ্টভাবে পাকিস্তানের একজন সাংবাদিক তিনি পরিষ্কার বলছেন যে কিভাবে পাকিস্তান ফেক নিউজ ছড়িয়েছে। কোনো অংশে আমাদের ওরা আক্রমণ করতে পারেনি, আমাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম আটকে দিয়েছে, প্রতিরোধ করেছে এবং সাফল্য এসছে আমাদের। কিন্তু পাকিস্তানের DGISPR তিনি বারে বারে মিথ্যা কথা বলেছেন, বারে মিথ্যা কথা বলেছেন এবং আমাদের ভারতীয়দের মধ্যে একটা ভুল বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। এই যে নির্দিষ্টভাবে ফেক নিউজ সেন্টার বানিয়ে আমাদের গণমাধ্যমের ক্লিপকে ব্যবহার করে এবং সেগুলোকে যে ইকো ওয়্যার সিস্টেমের মাধ্যমে ছড়িয়ে দেওয়া, সেটা আমাদের ভারতীয় গোয়েন্দারা ডিকোড করতে পেরেছেন। তিথি একেবারে সত্যজিৎ, কারণ এই মুহূর্তে আলোচনা আমরা আরো একটু এগিয়ে নিয়ে যাব, আরো একটু আলোচনা করবার চেষ্টা করব আরো বৃহত্তর স্তরে, কারণ এই মুহূর্তে আমাদের সঙ্গে দূরবর্তী স্থান থেকে সরাসরি যোগ দিয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। আমি দীপ্তাংশু বাবুকে স্বাগত জানাবো আজকে জিরো আওয়ার আলোচনায়। সত্যজিৎ, তোমার প্রশ্ন। দীপ্তাংশু বাবু, যে গুরুত্বপূর্ণ বিষয়টা, প্রথম বিষয় হলো যে নির্দিষ্টভাবে পাকিস্তানের তরফে যে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের কথা আমরা বলে থাকি, মিথ্যে তথ্য দিয়ে যারা ক্ষমতাসম্পন্ন রাষ্ট্র তাদেরকে মনোবল ভেঙে দাও, সেই সিস্টেম তারা চালু করেছিল এবং তারা হাঁটছিল ক্রমশ। সেই তথ্য আমরা নয়, পাকিস্তানের জার্নালিস্ট খোলসা করে বলে দিয়েছেন। এবং তার পাশাপাশি কিরানা হিলস, সেখানে একটা শর্ট রেঞ্জের কোনো কিছু পারমাণবিক অস্ত্র তৈরি করছিল, লক্ষ্য বোধহয় ভারত ছিল। তার আগেই ব্যাপারটা পাকিস্তান যে পয়জন, সেই পয়জনকে আমরা বিনষ্ট করতে পেরেছি বলে বিভিন্ন অংশ থেকে দাবি উঠেছে এবং আমরাও সেই তথ্য দেখিয়েছি। কোন গ্রাউন্ডে দাঁড়িয়ে ভারত এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে এসেছিল এবং কি ছবি উঠে আসছে? দেখুন, আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য খুব পরিষ্কারভাবে শুনেছি যে রাষ্ট্র নিউক্লিয়ার নিয়ে ব্ল্যাকমেল করে ভারতের মতন এই এত বড় রাষ্ট্রকে, যারা নিউক্লিয়ার নিয়ে ভয়ের জিগির বারবার তোলে, সে একবারের জন্য প্রধানমন্ত্রী তার নিজের বক্তব্যের মধ্যে কিছু জিনিস যে উনি এত পরিষ্কার করে বলবেন না কিরানা হিলসে অথবা সারগোদায় মেরেছে অথবা জাকোবাবাদ অথবা নূর খান। আমি এই চারটে এয়ারবেসের নাম বলে দিলাম। আমি বলতে যেটা ওয়ার ডক্টরিন, এই যেটা আমাদের বিগত 3 দিন 4 দিনের লড়াই হলো, এই লড়াই বলতে পারেন এই 4 দিনে কমপ্লিট ওয়ার ডক্টরিন চেঞ্জ করে দিচ্ছে। বিশেষ করে উল্লেখযোগ্য হচ্ছে নূর খান, সারগোদা এয়ারবেস একদম, আর জাকোবাবাদ। এর মধ্যে আপনি যেটা খুব পরিষ্কারভাবে দেখেছেন, এই কিনারা হিলস একদম সারগোদার একদম গায়ে লাগানো একটি জায়গা, যেখানে স্টক পাইল থাকে, নিউক্লিয়ার স্টক পাইল থাকে। তার সামনেই বেশি দূর না কুসাব নিউক্লিয়ার ওদের প্লান্ট, যেখানে এনরিচমেন্ট অফ ইউরেনিয়াম হয়। এবং আমি আপনাদের আরেকটা, আপনি যখন এইগুলো বললেন, আমার বলতে আপত্তি নেই আরো দুটো, কেন আমরা এই ডিডাকশনে আছি। কারণ এখন পর্যন্ত কোনো এজেন্সি, IAEA বলুন, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশন বলুন, অথবা ভারতের কোনো এজেন্সি বলুন, এটাকে এখন পর্যন্ত বলেনি যে এরকম কোনো ঘটনা ঘটেছে। আমাদের যখন ডিজি ডাইরেক্টর জেনারেল এয়ার অপারেশন খুব হেসে জিনিসটাকে উড়িয়ে দিয়েছিল, তবে তার হাসির মধ্যে অনেক গভীর একটা মিনিং আমরা পেয়েছি। আমি আপনাদের জানাচ্ছি যে এইটার সঙ্গে সঙ্গে এই সারগোদার আশেপাশে 3টে হসপিটাল যেটা আমাদের কাছে এসছে, এই নামগুলো আসছে কোথেকে? আপনি পাকিস্তানের মধ্যে যারা আছেন তারাই আমাদের পাঠাচ্ছেন, আমাদের এজেন্সিরা, বিভিন্ন এজেন্সি, এক্সটার্নাল এজেন্সি, তারা খুঁজে বার করছে। ফৌজি ফাউন্ডেশন হসপিটাল, এটা মিলিটারি হসপিটাল, ফৌজি ফাউন্ডেশন হসপিটাল, এখানে কিছু পেশেন্ট যেটা
নিউক্লিয়ার যখন রেডিয়েশন লিকেজ হয় সেই লিকেজ থেকে যে পেশেন্টস হয়, সেই পেশেন্টস আমরা দেখেছি ওজি ফাউন্ডেশন হসপিটাল সেখানে আছে, ফাতিমা হসপিটাল সারগোদা, ফাতিমা হসপিটাল আপনারা গুগল করে দেখে নিতে পারেন, এবং সিভিল হসপিটাল মিয়াওয়ালি রোড, এগুলো প্রত্যেকটাই সারগোদার আশেপাশে। ফৌজি ফাউন্ডেশন হসপিটাল, মিলিটারি হসপিটাল, একটা প্রাইভেট হসপিটালের নাম বললাম, তার নাম ফাতিমা হসপিটাল সারগোদা, আর একটা হসপিটালের নাম বলছি এটা গভর্নমেন্ট হসপিটাল, সিভিল হসপিটাল মিয়াওয়ালি রোড। তো আমি ওভারঅল আপনি পরিষ্কার বলে দিয়েছেন। আমার শুধু একটা জিনিস বলা, যেটা যেহেতু এইগুলো বাংকার অ্যান্টি বাস্টার অনেক ডিপ কিনারা হিলসের তলায় থাকে, তো আপনাকে একটু বিরত করব। আর যে বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম, অর্থাৎ শ্রীনগর, সেখানে রাজনাথ সিং তিনি পৌঁছেছেন এবং একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি তার রয়েছে। সত্যিই আমরা আবারও আলোচনায় ফেরবার চেষ্টা করব। দীপ্তাংশুবাবু রয়েছেন, কারণ এই অপারেশন সিঁদুরের পর তার কাশ্মীর শহর সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ, তার কিছুটা ঝলক আমরা দেখানোর চেষ্টা করলাম। আমরা ফিরবো আমাদের আলোচনায়। দীপ্তাংশু, কিছু আগেই প্রতিরক্ষা মন্ত্রী বললেন যে তারা অত্যাধুনিক অস্ত্র তুলে দিচ্ছেন নির্দিষ্টভাবে সেনার হাতে, আরও অত্যাধুনিক ওয়ারফেয়ার বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার আসবে। আপনি যে কথা বলছিলেন যে একটা পারমাণবিক যে কেন্দ্র গোপন, সেখানে এমন কিছু হচ্ছিল যেটা জানতে পেরেছিল ভারতীয় গোয়েন্দারা জানতে পেরেছিলেন, এবং তারপরই দ্রুত সারগোদাকে বেছে নেওয়া হয়, এবং তার যে কোইন্সিডেন্টালি সেখানে কিরানাও হিট হয়ে গেছিল এবং কিরানা বিনষ্ট হয়েছে, পয়জন বিনষ্ট হয়েছে পাকিস্তানের। ঠিক কি ছবি? সত্যজিৎ বাবু, যেটা আমরা বলতে বলতে থেমে গেলাম, সেখানে যেমন আপনি একটা ব্রহ্মোসের কথা বলেছেন, এই বাংকার বাস্টার ব্রহ্মোস এয়ার টু সার্ফেস হতে পারে অথবা সার্ফেস টু সার্ফেস হতে পারে, আমরা জানি না। আমার মনে হয়, আমার অভিজ্ঞতা বলছে এটা এয়ার টু সার্ফেস মারা হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এয়ার টু সার্ফেস মারা হলে ওপরটা ভাঙবে। এইগুলো থাকে প্রায় 10 মিটার 15 মিটার, নিয়ার অ্যাবাউট 35, 40, 50 ফিট পাহাড় কেটে তার নিচে, তারপর পুরো পাথর, এবং এটাকে ফাটানো হয়েছে। আমি বলছি না যে নিউক্লিয়ার স্টক পাইলের ওপর কোনো আঘাত হয়েছে, এটাকে ফাটিয়ে খুলে দেওয়া হয়েছে। স্পাইস 2000 এটা অনেক কোনো মেইনস্ট্রিম মিডিয়া এটা দেখানো হয়নি। স্পাইস 2000 একটা ইসরায়েলি বোম, এটাকে বাংকার বাস্টার বোম বলে, যেটা দিয়ে মাটি ফালা করে খুলে দেওয়া যায় নিয়ার অ্যাবাউট 40-50 ফিট। একাধিক স্পাইস 2000 বোম ওইখানটা ফেলা হয়েছিল। যারা জিকির দেখাতো, একবার ফর ওয়ান্স এই জিকিরটাকে বন্ধ করা, যে আমরা ভারত এই নিউক্লিয়ারের ভয়ে ভারতকে ব্ল্যাকমেল করো না। আর একটা আমি প্রশ্ন এখানে করছি, এই মার্কিন যুক্তরাষ্ট্রের এত লাফালাফি মধ্যস্থতা করা ভারত পাকিস্তানের মধ্যে, আমাদের কাছে একটা প্রশ্ন রইল যে এই নিউক্লিয়ার স্টকপাইল যদি থেকে থাকে, আবার যদি দিচ্ছি, এখন অনেকে বলছে হ্যাঁ ছিল, টম কুপার যিনি এটা এক্সপার্ট, এরিয়াল ওয়ারফেয়ারে এক্সপার্ট, অস্ট্রেলিয়ান একজন হিস্টোরিয়ান যিনি মিলিটারি হিস্ট্রি নিয়ে কাজ করেন, উনিও বলছেন যে এখানে এটা হিট হয়েছে। আমরা ধরে নিচ্ছি বিভিন্ন জায়গা থেকে, কারণ এগুলো ওপেন সোর্স অফ ইন্টেলিজেন্স, এটাকে ওসিন্ট বলে, ওপেন সোর্স অফ ইন্টেলিজেন্স। এখনো সরকারের তরফ থেকে আমরা কোনো পোক্তা খবর পাইনি। কিন্তু এখানে কিন্তু আছে, এই কিন্তুটা হচ্ছে এই যে নিউক্লিয়ার স্টকপাইল ছিল, সত্যজিৎ বাবু, এখানে পাকিস্তানের ছিল, এখানে কি আর কোন রাষ্ট্রের স্টকপাইল লোকানো ছিল? এইটা একটা বড় প্রশ্ন। আপনার আমি চ্যানেলের মাধ্যমে বললাম, আর কোন রাষ্ট্রের কি ওখানে স্টক ফাইল লুকানো ছিল? যারা এই দক্ষিণ পূর্ব এশিয়া অথবা মধ্য এশিয়া কন্ট্রোল করতে চায়, তাদের কি কিছু ওইখানে ছিল? কারণ অনেক রাষ্ট্রের অনেক গায়ে জ্বালা আমি দেখতে পাচ্ছি, তারা মেঘের পেছনে ছটফট করছে, সামনে আসতে পারছে না। বিভিন্ন জায়গা থেকে, মিশর থেকে সঙ্গে সঙ্গে বোরন স্টিক নিয়ে, যেটা আপনি বলেন EGY 1916, আমি পরিষ্কার, এগুলো আমাদের মুখস্থ হয়ে গেছে কোন কোন প্লেন এসছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্লেন এসছে, টিয়ার কিং এসছে 350। এগুলো যারা রেডিয়েশন বাতাসে এবং জমিতে মেজার করে, সেই প্লেনগুলোকে দেখা গেছে এগুলো কেন আসবে এই সময়, এবং এইটা হয়েছে লিঙ্ক হচ্ছে, দুটোর সঙ্গে লিঙ্ক করা যাচ্ছে। আমরা বলছি না, আমরা কেউ বলছি না, আমরা মিথ্যে ভয় দেখাতে চাই না, মিথ্যে খবরও বলতে চাই না, কিন্তু একটা লিঙ্ক পাওয়া যাচ্ছে। এই সময় মিশরের প্লেন আসা, এই সময় ন্যাশনাল সিকিউরিটি, ইউনাইটেড স্টেট, মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাটমিক রিসার্চের প্লেন আসা, এইগুলো এক সময় এসছে কেন? এবং 2-3টে রাষ্ট্র ছটফট করছে এইটা কিনারা হিলস এবং সারগোদা নিয়ে। ভারত চুপচাপ দেখছে। তো সবকিছু নিয়ে আমাদের সাধারণ মানুষ, যারা আমরা কিছুই জানি না,
তাদের মনে তো প্রশ্ন জাগা একদম নিশ্চিতভাবে জাগবে। এবং যেটা আপনি দেখাচ্ছেন আমাদের মনে প্রশ্ন উঠেছে। এবং এই হসপিটাল যে তিনটের নাম করলাম, আরো নাম করতে পারি, এই তিনটে হসপিটালে কেন রেডিয়েশন লিকের কোনো পেশেন্ট লাইন আপ হচ্ছে? এবং এই যে এয়ারফোর্সের একজন অফিসার মারা গেছে, যেটা আপনারা সিএন বাংলা দেখিয়েছে, উনি ওখানেই ছিলেন, তার সঙ্গে আরো 6 জন ছিল। আর এগুলো তো লাস্ট রাইড তো আমরা দেখেছি, ওর বাড়ির থেকে লাস্ট রাইড বেরিয়েছে, এটা পাকিস্তানের খবর, আমাদের খবর। এবং উনি ওখানে গার্ড দিচ্ছিলেন, একজন স্কোয়াড্রন লিডার, সেই ছবি আমরা দেখেছি। ওই সব সূত্র মিলিয়ে সত্যজিৎ বাবু আমার মনে হয় যে নিশ্চিতভাবে ঘটনা তো কিছু নিশ্চয়ই ঘটেছে। ঠিক, মানে 2-2-4 হচ্ছে, আপনি সঠিকভাবে বলছেন যে 2-2-4। কারণ কিরানা হিলসে যদি সেদিনকে সেই হিটটা না হতো তাহলে আমাদের জন্য কোনো ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছিল। একই সঙ্গে আমি যেটা দীপ্তেশবাবু বলবো যে আজকে একটা ঘটনা ঘটেছে, যে তথ্য বালুচিস্তান লিবারেশন আর্মি তারা ইতিমধ্যে 14 জন পাক সেনাকে নিকেশ করেছে। ফের বালুচিস্তান উত্তাল এবং তাদের স্বাধীনতাকে ঘোষণার ঠিক প্রাক লগ্নে রয়েছে। বালুচিস্তান যদি পাকিস্তান নিজেদেরকে স্বাধীন না করে দেয় তাহলে পাকিস্তানকে ছিন্ন ভিন্ন করে বালুচিস্তান আর্মি সেই হুঙ্কার তারা দিচ্ছে। এবং কিছু আগে আমাদের সঙ্গে বালুচিস্তানের প্রম্পট লিডার মীর ইয়ার বালোচ, তার সঙ্গে কথা হয়েছে। 11ই অগস্টের আগেই সম্ভবত তারা স্বাধীন বালুচিস্তান ঘোষণা করতে চলেছেন। দীপ্তেশবাবু, সেই বক্তব্য আমরা দর্শকদের শোনাবো। एक बच्चा दूसरी बार जन्म नहीं लेता। वी हैव डिक्लेयर्ड आवर इंडिपेंडेंस। तो अभी जो मीडिया में हो रहा है कि अभी डिक्लेयर किया है, अभी नहीं डिक्लेयर किया, वो हमारा डिक्लेयर हो चुका है। और नाउ वी आर गोइंग टू अनाउंस आवर विक्ट्री। अब ये डिपेंड करता है कि हमारे पास कितना ताकत होगा, जहाज, टैंक और बाकी चीजें, कि हम उस विक्ट्री को अचीव कर पाए। डिक्लेयर तो हो चुका है हमारा, जो है वो क्या आप घोषित हो चुका है, अनाउंसमेंट हो चुका है इसका? तो इंडिपेंडेंस हम थे ना, हमारा ऑल इंडिया रेडियो में ये न्यूज भी चला था, न्यूयॉर्क टाइम्स में छप गया था ये न्यूज, बलूचिस्तान इज नाउ इंडिपेंडेंट कंट्री, वी अचीव द विक्ट्री, हमें फतह मिल गया है। तो आवर फाइट इज टू गेट विक्ट्री। डिक्लेयर हो चुका है, जब आजाद होंगे तो 11 अगस्त ही लिखा जाएगा हमारा इंडिपेंडेंस। অর্থাৎ নির্দিষ্টভাবে তিথি একটা কথা পরিষ্কার করে বালুচ নেতা মীর ইয়ার বালুচ বললেন যে 11ই অগস্ট বা তার আগেই তারা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। খুব বড় বিষয় এটা। একেবারে সত্যজিৎ, যেহেতু আজকের আলোচনার সময় শেষ হয়ে গিয়েছে, আমি দীপ্তাংশু বাবুকে অনেক ধন্যবাদ জানাবো সত্যজিৎকেও। 0 আওয়ার আমাদেরকে এখানেই শেষ করতে হবে।